বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগানের উপর লেকচার নাম্বার 3। ক্লাসের কিছুটা গ্যাপ হয়ে গিয়েছে, তোমরা জানো একটু অসুস্থ ছিলাম, গতকালকে জ্বর কমেছে, তা আজকে ক্লাসটা শুরু করে দিলাম, দেখি কতটুকু পারি। তা আমরা এর আগের ক্লাসটা যেখানে শেষ করেছিলাম লেকচার 2-তে চাহিদা এবং যোগান, আমরা চাহিদা বিধি আলোচনা করেছিলাম। সেখান থেকে আজকের ক্লাসটা কি করব, শুরু করব। অনেকে কমেন্টে লিখেছো, স্যার এই অধ্যায়ে তো আরও অনেক ক্লাস আছে। আমি তো ক্লাস তো শেষ করি নাই, আমি অধ্যায়টা শেষ করি, তারপর দেখো আর কি কি বাকি আছে। ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে ক্লাসগুলো পাবে। যারা প্রথম ক্লাস আমার দেখছো তাদেরকে বলছি যে গুগলে ইংরেজিতে আকমল হোসেন মালিহা লেখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে। একটা ছোট্ট মেয়ের ছবি পাবে, সেখানে ক্লিক করবে, চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। উপরে হোম লেখা আছে, ভিডিও লেখা আছে, প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে ওখানে তুমি ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার ক্লিক করে তোমার প্রয়োজন মতো ক্লাস দেখে নেবে। কমিউনিটিতে গেলে আমার বক্তব্যগুলো বা বিভিন্ন সময় যে নির্দেশনা দিই সেগুলো জানতে পারবে। আর পাশাপাশি যেটা হচ্ছে অ্যাবাউটে গেলে আমার সম্পর্কে জানতে পারবে। আর কিছু বলবো না, সরাসরি এখন ক্লাসের ভিতরে চলে যাচ্ছি। এবং অত্যন্ত মজার একটা বিষয় আজকে আলোচনা করব, যে অর্থনীতির স্টুডেন্ট হিসাবে অনেক সময় আমরা নিজেরাই যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর কিন্তু বিভ্রান্তের ভিতরে পড়ে যাই। সেটা কি? আমরা চাহিদা বিধিতে শিখেছি চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান যেমন আয়, রুচি, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম, ক্রেতার সংখ্যা, অভ্যাস ইত্যাদি স্থির থাকা অবস্থায় দাম কমলে দাম কি বলেছি? কমলে চাহিদা বাড়ে। ঠিক আছে, দাম কমলে চাহিদা বাড়ে, অথবা দাম বাড়লে চাহিদা কমে। দাম আর চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। আচ্ছা লক্ষ্য করো কি লিখেছে, দাম কমলে চাহিদা বাড়ে। আমি কথাটা যদি একটু ঘুরিয়ে আনি, আমি একটু ঘুরিয়ে যদি লিখতে চাই, চাহিদা বাড়লে, লক্ষ্য করো দাম কমলে চাহিদা বাড়ে, আমি চাহিদা বাড়া কথাটা আগে লিখতে চাচ্ছি। চাহিদা বাড়লে তাহলে দাম কি হবে? কমে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। অনেক কিছু আছে এখানে। যে দাম কমলে চাহিদা বাড়ে, এটা চাহিদা বিধি। তাহলে আমি যদি এই শব্দটাকে যদি আগে নিয়ে আসি, মানে চাহিদা বাড়লে তাহলে দাম কি হবে? কমে। কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে চাহিদা বাড়লে দাম কমে না, দাম কমে না, দাম কি হয়? বাড়ে। আমরা বাস্তবে কি দেখি? চাহিদা বাড়লে দামটা কমে না, বরং দামটা কি হয়? বাড়ে। তখনই অনেকের কিন্তু সমস্যা হয়ে যায় বুঝতে, যে স্যার একবার বলল যে দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে চাহিদা বাড়লে তো দাম কমার কথা, এটা উল্টালে তাহলে দাম কেন বাড়ে? এটা চেঞ্জ করলে দেখা যায় যে দাম না কমে দাম কি হয়ে যায়? বেড়ে যায়। কারণটা কি? এই কারণটা এখন তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি। যখন আমরা বলি দাম কমলে চাহিদা বাড়ে, তখন চাহিদা ইট ইজ ফাংশন অফ প্রাইস, মানে চাহিদা দামের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা,
আবারও মনে রাখো কি বলছি, যে আমি বলেছি যখন আমরা বলি দাম কমলে চাহিদা বাড়ে, তখন চাহিদাটা দামের উপর নির্ভরশীল, দাম হচ্ছে স্বাধীন চলক। যেহেতু দাম স্বাধীন চলক, অতএব আগে ঘটনা ঘটবে কোনটা? স্বাধীন চলকের পরিবর্তন ঘটবে। আগে স্বাধীন চলকের পরিবর্তন ঘটবে, তারপর অধীন চলকের। এই জন্য আগে বলেছি দাম কমলে এই কমা দেখে চাহিদা বাড়বে। আর যখন আমরা বলি চাহিদা বাড়লে দাম বাড়ে, চাহিদা বাড়লে দাম বাড়ে, তখন দাম হচ্ছে অধীন চলক আর চাহিদা হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ চাহিদা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দামটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ যখন আমরা বলবো চাহিদা বাড়লে দাম বাড়ে, তখন কি হবে? প্রাইসটা হচ্ছে নির্ভরশীল চলক আর চাহিদাটা হচ্ছে স্বাধীন চলক। অতএব এখানে চাহিদার পরিবর্তনটা আগে ঘটবে। কার পরিবর্তনটা আগে ঘটবে? চাহিদার পরিবর্তনটা আগে ঘটবে। এখানে কিন্তু দামের পরিবর্তন আগে ঘটেছিল আর এখানে চাহিদার পরিবর্তন আগে ঘটবে। অর্থাৎ চাহিদা যদি বাড়ে তাহলে দাম বাড়বে। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। প্রথমে এইটার উদাহরণ দিই। এখানে দাম স্বাধীন চলক, তাহলে এখানে ঘটনা কোনটা ঘটবে আগে, চাহিদা না দাম? আগে ঘটবে দাম। আমি বাজারে গিয়ে দেখলাম দাম কমে গিয়েছে, সাথে সাথে পণ্যের চাহিদা আমার কাছে বেড়ে যাবে। দেখো আমি গিয়ে কি দেখিয়েছি? দাম কমে গিয়েছে, অর্থাৎ আগে দামের পরিবর্তন হয়েছে। আর যদি চাহিদা যদি স্বাধীন চলক হয় তাহলে চাহিদার পরিবর্তনটা আগে হবে। যেমন মনে করো যে ঈদের সময় অথবা মনে করো দুর্গা পূজার সময় অথবা মনে করো যে 25শে ডিসেম্বর আমাদের দেশে যে সমস্ত এলাকায় আমাদের খ্রিস্টান ভাইয়েরা কি আছেন সেই সমস্ত এলাকায় ওই সময় কি হয়ে যায়? যে চাহিদা বেড়ে যায়। তাহলে যে কোনো উৎসবের সময় আমাদের দেশে কি হয়? চাহিদাটা বেড়ে যায়। উৎসবের কারণে চাহিদাটা বেড়ে যায়। এই চাহিদাটা আগে বেড়ে যাওয়ার কারণে দামটা কি হবে? বাড়বে। চাহিদাটা আগে বেড়ে যাওয়ার কারণে দামটা বাড়বে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় পশুর চাহিদা আছে, কিন্তু সবচেয়ে বেশি পশুর চাহিদা কোন সময় সৃষ্টি হয়? যখন ঈদুল আজহা, ঈদুল আজহার সময়, যেটা আমাদের এই হয়তো নেক্সট মাসে কি চলে আসবে, ঈদুল আজহা জুলাইতে, ওই সময় আমাদের পশুর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। ফলে ওই সময় পশুর দামটা বেড়ে যাবে। অতএব ঈদুল আজহার সময় পশুর দামটা বাংলাদেশের অন্যান্য সময়ের চেয়ে সবচেয়ে কি হয়? বেশি হয়। কারণ ওই সময়ে পশুর চাহিদাটা বেড়ে যায়, এই জন্য কি হয়ে যায়? যে পশুর দাম বেড়ে যায়। অতএব আমরা বুঝতে পেরেছি যে চাহিদা বিধিটা কিন্তু এই স্বাধীন চলক দামের সাথে রিলেটেড। এখানে দাম যদি আগে কমে চাহিদা বাড়বে, দাম যদি আগে বাড়ে চাহিদা কমবে। আর যদি চাহিদা যদি কি হয়ে যায়, চাহিদা যদি স্বাধীন চলক হয়, তাহলে চাহিদা যদি কোনো কারণে বাড়ে, আমাদের আয় বেড়ে যাওয়ার কারণে চাহিদা বাড়তে পারে। কোনো পণ্যের এত বেশি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এটা আমাদের নজর কাড়লো, ফলে এটার চাহিদা বেড়ে গেল। অথবা ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চাহিদা বেড়ে গেল, অথবা উৎসবের কারণে চাহিদা বেড়ে গেল, তখন সেই পণ্যের দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। চাহিদা যদি আগে বাড়ে, অর্থাৎ চাহিদা যদি স্বাধীন চলক হয়। অথবা
অথবা কোনো কারণে আয় কমে যাওয়ার কারণে বা রুচির কারণে আমাদের যদি কোনো পণ্যের চাহিদা কমে যায়, তাহলে সেই পণ্যের দাম কমে যাবে, সেই পণ্যের দাম কমে যাবে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা, যে চাহিদা, দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে চাহিদা বাড়লে তো দাম কমার কথা, বাড়ে কেন? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আমি ওই 4th ইয়ারে যখন ভাইবা থাকে, এই ধরনের প্রশ্নের উত্তর দিলে, প্রশ্ন করলে কেউ উত্তর দিতে কি পারে না। আশা করি আমার ক্লাস যারা দেখেছো আজকে, তারা আগামীতে যখন 4th ইয়ারের ভাইবা দিবে, তারা এই ধরনের প্রশ্ন করলে আশা করি উত্তর দিতে তারা কি পারবে। আর এগুলো ক্লিয়ার থাকলে ইকোনমিক্স একেবারেই কি ক্লিয়ার। এখন আসো যে তোমাদের সাথে আলোচনা করব চাহিদার সংকুচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি। একটা কথা বলে রাখি, অনেকে তো অটো প্রমোশন পেয়ে খুব খুশি। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সাবধান, যে সেকেন্ড ইয়ারের 13টা বিষয় পরীক্ষা দিতে হবে, এর ভিতরে ফার্স্ট ইয়ারের 6টা বিষয় ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমাকে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা দিতে হবে, সুতরাং ফার্স্ট ইয়ার প্রিপারেশন ছাড়লে হবে না। তো চাহিদার সংকুচন, সম্প্রসারণ, হ্রাস বৃদ্ধি, এটা আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষাতে আসতে পারে। আবার যে কোনো নিয়োগ পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা কি করে দে। চাহিদার সংকুচন, সম্প্রসারণ, কন্ট্রাকশন অফ ডিমান্ড অ্যান্ড এক্সটেনশন অফ ডিমান্ড। একটু দয়া করে ইংরেজিটা মনে রাখতে হবে, ইংরেজিটা মনে রাখতে হবে। অত্যন্ত দুঃখজনক, আমি এই 4th ইয়ারের ভাইভাতে জিজ্ঞেস করি যে প্রান্তিক উপযোগ এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে পার্থক্য আলোচনা করো। চিন্তা করে বলে স্যার মনে হচ্ছে না। কিন্তু সে বেচারা যে জানে না প্রান্তিক উপযোগের ইংরেজি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আমাদেরকে ইংরেজি জানতে হবে। তো চাহিদার সংকুচন, এটা ইংরেজিতে বলে কন্ট্রাকশন অফ ডিমান্ড, CONTRACTION, কন্ট্রাকশন অফ ডিমান্ড। আর চাহিদার সম্প্রসারণ হচ্ছে এক্সটেনশন অফ ডিমান্ড। ঠিক আছে, একটা হচ্ছে contraction and extension ডিমান্ড। এটা আলোচনা করার পর হ্রাস বৃদ্ধি আলোচনা করব। হ্যাঁ, যে চাহিদার কন্ট্রাকশন মানে সংকুচন এবং এক্সটেনশন মানে কি সম্প্রসারণ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো তো, দেখো চাহিদা বিধি জানা থাকলে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যায়, অনেকগুলো প্রশ্নের উত্তর। দেখো QD ইকুয়াল টু ফাংশন অফ পি, এরপর ওয়াই, এরপর ওয়াই মানে আই, টি মানে টেস্ট, পিএস হচ্ছে প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, বিকল্প পণ্যের দাম, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পরিপূরক পণ্যের দাম, বি হচ্ছে বায়ার, ক্রেতার সংখ্যা ইত্যাদির উপর চাহিদা কি করে নির্ভরশীল। আমরা কি করলাম জানো, এই উপাদানগুলোকে স্থির ধরেছি। অর্থাৎ চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির। যখন অনেকে বলে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির ধরে, আমি সাথে সাথে জিজ্ঞেস করি অন্যান্য উপাদান কি, আর উত্তর নাই। এই অন্যান্য উপাদান হচ্ছে আয়, টি মানে টেস্ট, রুচি, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, বিকল্প পণ্যের দাম,
প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পরিপূরক পণ্যের দাম, বিউ মানে বায়ার ক্রেতার সংখ্যা, আরো যদি কিছু লিখতে চাও অভ্যাস টভ্যাস ইত্যাদি। স্থির থাকা অবস্থায় আমরা কি দেখেছি? আমরা দেখেছি দাম কমলে চাহিদা কি হয়? চাহিদা বাড়ে। দাম কমলে চাহিদা বাড়ে, এইটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। সম্প্রসারণ, দাম কমলে চাহিদা বাড়ে, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ, মানে এক্সটেনশন অফ ডিমান্ড বলে এটাকে। আবার দাম বাড়লে চাহিদা কি কমে। দাম বাড়লে চাহিদা কমে, এটাকে বলা হয় চাহিদার সংকুচন, মানে কন্ট্রাকশন অফ ডিমান্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ, এইটার জন্য আমার কি অতিরিক্ত কিছু শিখতে হচ্ছে? অতিরিক্ত কিছুই শিখতে হচ্ছে না, শুধু এতটুকু আমাকে জানতে হচ্ছে যে চাহিদা বিধিটা, যে এগুলা স্থির থাকা অবস্থায় যদি দাম কমলে চাহিদা বাড়ে, এটাকে চাহিদার সম্প্রসারণ বলে। দাম বাড়লে চাহিদা কমে, এইটাকে বলা হয় চাহিদার সংকুচন। এবং মনে রাখবে, চাহিদার সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। চাহিদার সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। আমরা কিন্তু গত ক্লাসে চাহিদা রেখা অঙ্কন করে দেখিয়েছি। আমরা গত ক্লাসে চাহিদা রেখা অঙ্কন করে দেখিয়েছি, ভূমিয়ককে চাহিদার পরিমাণ ধরেছি, লম্বককে দাম ধরেছি। মনে করো এটা হচ্ছে চাহিদা রেখা। এই যে চাহিদা রেখাতে ধরো E1 একটা বিন্দু আছে, E2 আর একটা বিন্দু আছে। মনে রাখবা, এই E1 বিন্দুতে এই আয়, রুচি, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম, ক্রেতার সংখ্যা ইত্যাদি যা আছে E2 বিন্দুতে কি তাই। যেমন মনে করো E1 বিন্দুতে আমার আয় হচ্ছে 1000 টাকা, E2 বিন্দুতেও আয় কত? 1000 টাকা। কেন স্যার? কারণ হচ্ছে চাহিদার সংকুচন সম্প্রসারণের সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলেছিলাম চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানগুলো স্থির। অর্থাৎ এখানে আয় যদি 1000 হয়, এখানে আয় 1000। আবার টেস্টটা যদি এখানে মনে করো আমি E1 দ্বারা প্রকাশ করি, এখানে টেস্টটা E1 দ্বারা প্রকাশ করতে হবে। বিকল্প পণ্যের দাম মনে করো 15 টাকা, এখানে বিকল্প পণ্যের দাম 15 টাকা। পরিপূরক পণ্যের দাম 10 টাকা, এখানেও পরিপূরক পণ্যের দাম 10 টাকা। ক্রেতার সংখ্যা যদি এখানে 500 হয়, এখানে ক্রেতার সংখ্যা কত? 500। তোমরা মনে রাখবে, যখন আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করি, প্লিজ আবারও বলছি, যখন আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করি, তখন এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে, একটি চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে আয়, রুচি, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম, ক্রেতার সংখ্যা ইত্যাদি কি থাকে? স্থির থাকে। শুধুমাত্র লম্বকের চলক দাম আর ভূমিয়কের চলক চাহিদার পরিবর্তন নির্দেশ করে। অর্থাৎ চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু লম্বক চলকের দাম আর ভূমিয়কের চলক চাহিদার ভিতরে সম্পর্ক দেখায়, অর্থাৎ পি আর কিউডি এর পরিবর্তন দেখায়। আর বাকি সমস্ত চলকগুলো কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এগুলো বেসিক বিষয়। যখন আমি ভাইভাতে জিজ্ঞেস করি তুমি যে এই চাহিদা রেখা অঙ্কন করেছো, মনে করি চাহিদা রেখার E1 বিন্দুতে ভোক্তার আয় 1000 টাকা, E2 বিন্দুতে আয় কত হবে? চিন্তা করে বলে স্যার
চিন্তা করতেছে, তখন আমি একটু হেল্প করি। 1,000 টাকার বেশি হবে না 1,000 টাকার কম হবে না 1,000 টাকার সমান হবে? অনেক চিন্তা করে বলে স্যার 1,000 টাকার বেশি হবে। কিন্তু যদি তুমি বেসিকটা যদি জানতে যে একটা চাহিদা রেখা অঙ্কন করার সময় চাহিদা অপেক্ষকের সমস্ত উপাদানগুলো শুধু দাম ছাড়া বাকি উপাদানগুলো কি ধরা হয়? স্থির ধরা হয়। অতএব এখানে 1,000 হলে এখানে 1,000 হবে, এখানে বিকল্প দ্রব্যের দাম 15 হলে এখানে 15 হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন মনে করো E1 বিন্দুতে OP1 দামে চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, আর E2 বিন্দুতে OP2 দামে চাহিদার পরিমাণ OQ2। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে লক্ষ্য করো, E1 থেকে E2 বিন্দুতে দাম কি হয়েছে? কমেছে। চাহিদা কি হয়েছে? বেড়েছে। এইটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। এখানে চাহিদার সম্প্রসারণ হচ্ছে Q1 Q2 পরিমাণ চাহিদার সম্প্রসারণ। এক্সটেনশন অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু Q1 Q2। তাহলে চাহিদার সম্প্রসারণটা পণ্যের নিজস্ব দামের সাথে রিলেটেড, বিকল্প বা পরিপূরক পণ্যের দামের সাথে রিলেটেড নয়। আচ্ছা, এখন যদি আমি সংকুচনের যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি স্টার্ট করব E2 বিন্দু দিয়ে। E2 বিন্দুতে OP2 দামে চাহিদার পরিমাণ OQ2, E1 বিন্দুতে OP1 দামে চাহিদার পরিমাণ OQ1। তাহলে E2 থেকে E1 বিন্দুতে দাম কি হয়েছে? P2 P1 বেড়েছে, চাহিদা Q2 Q1 কমেছে। এই যে চাহিদা Q2 Q1 কমেছে, এটাকে বলা হয় চাহিদার সংকুচন, কন্ট্রাকশন অফ ডিমান্ড। তাহলে আমরা কি বুঝলাম? চাহিদার সংকুচন এবং সম্প্রসারণের ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট লিখে রাখতে পারো, চাহিদার সংকুচন সম্প্রসারণ পণ্যের নিজস্ব দামের সাথে সম্পর্কযুক্ত। 2, চাহিদার সংকুচন সম্প্রসারণে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান স্থির থাকে। 3, চাহিদার সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়। শেষ। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, দাম 5 টাকা থেকে 8 টাকা হওয়াতে চাহিদা 10 হতে 15 হলো, তা আমরা বলি চাহিদা বৃদ্ধি পেয়ে 15 হলো। আসলে তো চাহিদা সম্প্রসারিত হয়ে 15 হয়েছে। আমাদের সম্প্রসারণ শব্দটা ইউজ করা দরকার, মানে এক্সটেনশন। হ্যাঁ, ইউজ করা দরকার। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা বৃদ্ধি লিখে ফেলি, ঠিক আছে? কিন্তু যখন আমাদেরকে পার্থক্য আলোচনা করতে বলবে, তখন কিন্তু আমাদেরকে পার্থক্যটা দেখিয়ে দিতে হবে। এখন আসো, আমরা আলোচনা করব ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ অফ ডিমান্ড। কি আলোচনা করব? ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ অফ ডিমান্ড। And increase, decrease and increase of demand। বাংলায় বলে চাহিদার হ্রাস বৃদ্ধি। আচ্ছা, এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আগে স্থির এখানে ধরেছি না, এখানে এটা মুছে ফেললাম। এটা মুছে ফেলে এখানে স্থির শব্দটা লিখলাম। অর্থাৎ পণ্যের নিজস্ব দাম কি স্থির? কি বলেছি? পণ্যের নিজস্ব দাম স্থির। দয়া করে একটু খাতায় লিখে রাখো।
চাহিদা অপেক্ষকে পণ্যের নিজস্ব দাম স্থির থাকা অবস্থায়, চাহিদা অপেক্ষকে পণ্যের নিজস্ব দাম স্থির থাকা অবস্থায় চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানের যে কোনো একটির পরিবর্তনের ফলে যদি চাহিদা বাড়ে তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে, যদি চাহিদা কমে তবে তাকে চাহিদা হ্রাস বলে। কি বলেছি আবার বলছি, চাহিদা অপেক্ষকে পণ্যের নিজস্ব দাম স্থির থাকা অবস্থায় চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানের যে কোনো একটির পরিবর্তনের ফলে যদি চাহিদা বাড়ে তবে তাকে চাহিদার বৃদ্ধি বলে এবং চাহিদা কমলে তাকে চাহিদা হ্রাস বলে। যেমন পণ্যের নিজস্ব দাম স্থির থাকা অবস্থায় যদি আয় বাড়ে তাহলে চাহিদা বাড়ে, আয় বাড়লে কি হবে? চাহিদা বাড়ে, এটাকে বলে চাহিদার বৃদ্ধি। আয় বাড়লে চাহিদা বাড়ে, এটাকে বলা হয় চাহিদার কি? চাহিদার বৃদ্ধি। চাহিদার বৃদ্ধি। আবার আয় কমলে চাহিদা কমে, এটাকে বলে চাহিদার কি? হ্রাস। ঠিক একইভাবে রুচি বাড়লে চাহিদা বাড়ে, এটাকে চাহিদার বৃদ্ধি বলে। রুচি কমলে চাহিদা কমে, এটাকে চাহিদার হ্রাস বলে। ক্রেতার সংখ্যা বাড়লে চাহিদা বাড়ে, এটাকে চাহিদার বৃদ্ধি বলে। ক্রেতার সংখ্যা কমলে চাহিদা কমে, এটাকে চাহিদার কি বলে? হ্রাস বলে। তা আসলে হয়েছে কি প্রিয় শিক্ষার্থীরা, যে এই চাহিদার সংকুচন, সম্প্রসারণ এবং চাহিদার কি হ্রাস বৃদ্ধি, এগুলো হচ্ছে দুটো টেকনিক্যাল শব্দ। যখন আমাকে বলবে চাহিদার সম্প্রসারণ মানে এক্সটেনশন হয়েছে, আমি সাথে সাথে বুঝে ফেলবো যে ওই পণ্যের নিজস্ব দাম কমে গিয়েছে, এই জন্য চাহিদা কি হয়েছে? বেড়েছে। আর যদি আমাকে বলা হয় এই পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, মানে ইনক্রিজ শব্দটা যদি ইউজ করে, তাহলে আমি বুঝবো পণ্যের দাম কমার কারণে চাহিদা বাড়ে নাই, চাহিদা বেড়েছে আয় বাড়ার কারণে বা অন্য কোনো কারণে, দামের কারণে না। তাহলে চাহিদার বৃদ্ধিটা কোনটা? এখানে পণ্যের নিজস্ব দামটা স্থির থাকবে, সেটা আয় বাড়ার কারণে হোক, রুচি বাড়ার কারণে হোক, বা বিকল্প বা পরিপূরক পণ্যের দামের পরিবর্তনের কারণে হোক, যদি চাহিদা বাড়ে তাহলে সেটাকে আমরা চাহিদার বৃদ্ধি বলবো। অর্থাৎ আমরা যদি চাহিদার বৃদ্ধি শব্দটা ইউজ করি, বৃদ্ধি মানে কি? ইনক্রিজ, ইনক্রিজ শব্দটা যদি ইউজ করি, চাহিদার বৃদ্ধি যদি বলি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে চাহিদা বেড়েছে পণ্যের নিজস্ব দাম কমার কারণে না, মানে পি কমার কারণে না, এটা হয়তো আয় বাড়ার কারণে বা রুচি বাড়ার কারণে বা যে কোনো কারণে। আমি যদি বলি চাহিদা হ্রাস পেয়েছে, চাহিদা কি হয়েছে? হ্রাস পেয়েছে। হ্রাস শব্দ ইংরেজিতে ডিক্রিজ শব্দটা যদি ইউজ করি, তাহলে বুঝবে দাম বাড়ার কারণে চাহিদা হ্রাস পায় নাই, চাহিদা হ্রাস পেয়েছে আয় কমে যাওয়ার কারণে, রুচি কমে যাওয়ার কারণে, অথবা অন্য কোনো কারণে, তার নিজের দামের কারণে না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই বৃদ্ধি, ইনক্রিজ, হ্রাস, ডিক্রিজ, এই ইনক্রিজ, ডিক্রিজ আর এক্সটেনশন অ্যান্ড কন্ট্রাকশন এগুলো টেকনিক্যাল শব্দ। এক্সটেনশন বললে আর ইনক্রিজ বললে, এক্সটেনশন মানে সম্প্রসারণ বললে বুঝবো দাম কমার কারণে চাহিদা বেড়েছে, আর ইনক্রিজ চাহিদার বৃদ্ধি বললে বলবো যে দাম কমার কারণে না, আয় বা অন্য কোনো কারণে চাহিদা বেড়েছে। আর যদি কন্ট্রাকশন শব্দটা যদি ইউজ করি, চাহিদার সংকুচন, আমি বুঝবো দাম বাড়ার কারণে চাহিদা কি হয়েছে? কমেছে, দাম বাড়ার কারণে। আর যদি ডিক্রিজ শব্দটা যদি ইউজ করে, তাহলে আমি বুঝবো আয় কম, দামের কারণে না, আয় কমার কারণে বা অন্য কোনো কারণে চাহিদা কি হয়েছে? কমেছে। প্রিয় শিক্ষার্থীরা,
এখন আসো এই চাহিদার কি যেন বলে, আমি সংকুচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি, এটা কিন্তু আমি একই চাহিদা রেখার মাধ্যমে দেখাতে পারবো না। এক্ষেত্রে চাহিদা রেখার কি হবে, স্থানান্তর ঘটবে। চাহিদা রেখার কি হবে, স্থানান্তর ঘটবে। এটা একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যাবে না। লক্ষ্য করো, ইউ1 বিন্দুতে অকিউয়ান দামে চাহিদা অকিউয়ান। এখন মনে করো চাহিদা অকিউয়ান হতে বৃদ্ধি পেয়ে অকিউ2 হয়েছে। অকিউয়ান হতে বৃদ্ধি পেয়ে কত, অকিউয়ান হতে বেড়ে অকিউয়ান হতে বেড়ে অকিউ2 হয়েছে। আমি এই বাড়াটাকে আমি বলতে চাচ্ছি চাহিদার বৃদ্ধি। এই বাড়াটাকে যদি আমি চাহিদার সম্প্রসারণ বলতাম, তাহলে আমি ই2 বিন্দু দিয়ে পি2 দাম দেখাতাম যে দাম হ্রাস পেয়েছে। কিন্তু এই বাড়াটাকে এখন আমি বৃদ্ধি দেখাতে চাচ্ছি। আমি বৃদ্ধি যদি দেখাতে চাই তাহলে দামটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। দামটা স্থির থাকতে হবে। চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, অকিউ2। তাহলে কম্বিনেশন বিন্দুটা কোথায় চলে গেল, ইউ1 বিন্দুর ডানে চলে গেল। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা যে অকিউয়ান দামে ইউ1 বিন্দুতে চাহিদা অকিউয়ান। এখন মনে করে চাহিদা বেড়ে অকিউ2 হয়েছে। চাহিদা কতটুকু বেড়েছে, কিউ1 কিউ2 বেড়েছে। আমি বলেছি এই কিউ1 কিউ2 হচ্ছে চাহিদার বৃদ্ধি। যদি চাহিদার বৃদ্ধি হয় তাহলে অবশ্যই দাম স্তর অপিওয়ান স্থির, এটা কমতে পারবে না। তাহলে এই অপিওয়ান আর কিউ2 এর ভিতরে কম্বিনেশন বিন্দু কোনটা, এইটা। অতএব এই চাহিদা রেখার ইউ1 বিন্দুটা কোথায় চলে যাবে, ই3-তে। ঠিক একইভাবে যে ই2-তে যদি আমি দেখাতে চাই বিন্দুটা ডান দিকে চলে যাবে, ফলে চাহিদা রেখা কোন দিকে চলে যাবে, ডান দিকে, উপরের দিকে শিফট হবে কিউডি প্রাইম। অর্থাৎ আমি যদি চাহিদার বৃদ্ধি যদি দেখাতে চাই তাহলে চাহিদা রেখা ডান দিকে, চাহিদা রেখা কোন দিকে, ডান দিকে বা উপরের দিকে স্থানান্তরিত হবে যদি বৃদ্ধি দেখাতে চাই। এবং লক্ষ্য করো যে অপিওয়ান দামে চাহিদার পরিমাণ অকিউয়ান ইউ1 বিন্দুতে, ই3 বিন্দুতে অপিওয়ান দামে চাহিদার পরিমাণ অকিউ2। তা তুমি এখন নিচে চিন্তা করো, অপিওয়ান দামে চাহিদা কত ছিল, অকিউয়ান। আবার অপিওয়ান দামে ই3 বিন্দুতে চাহিদা কত, অকিউ2। সরি, অপিওয়ান দামে অকিউ2 ভুল বলেছি, হ্যাঁ অকিউ2। তো তুমি নিচে চিন্তা করো, এখানে তো দাম স্থির অপিওয়ান, তাহলে চাহিদা অকিউয়ান হতে অকিউ2-তে বৃদ্ধি পেল ই3 বিন্দুতে, কার কারণে, দাম তো স্থির। দাম যেহেতু স্থির, চাহিদা যেহেতু বেড়েছে, তাহলে অবশ্যই ক্রেতার সংখ্যা বেড়েছে, অথবা আয় বেড়েছে, অথবা রুচি বেড়েছে। ক্লিয়ার? অথবা বিকল্প পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বিকল্প পণ্যের চাহিদা কমে গিয়েছে, ফলে আমার বিবেচ্য পণ্যের চাহিদা কি হয়ে গেছে, বেড়েছে। কোনো না কোনো একটা কারণ কি আছে, আশা করি বুঝতে পেরেছ। চাহিদার বৃদ্ধিটা যেভাবে চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়, চাহিদা হ্রাসের ক্ষেত্রে চাহিদা রেখাটা নিচের দিকে স্থানান্তরিত হবে, চাহিদা হ্রাসের ক্ষেত্রে। তাহলে খাতায় পয়েন্টগুলো লিখে রাখো। 1 নাম্বার, চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে পণ্যের নিজস্ব দাম স্থির থাকে। 2 নাম্বার, চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটে। 2 নাম্বার। 3 নাম্বার, চাহিদার যদি বৃদ্ধি ঘটে তাহলে চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়, এবং চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা নিচের দিকে স্থানান্তরিত হয়। এখন যদি তোমাকে প্রশ্ন করি চাহিদার সংকুচন এবং সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির ভিতরে পার্থক্য আলোচনা করো, আশা করি তোমরা পারবে। প্রথমে দুটো সংজ্ঞা দিয়ে এরপরে বলবে। 1 নাম্বার, যে চাহিদার সংকুচন সম্প্রসারণে পণ্যের নিজস্ব দাম পরিবর্তনশীল হয়, ঠিক আছে, এবং চাহিদার হ্রাস বৃদ্ধিতে
চাহিদার হ্রাস বৃদ্ধিতে পণ্যের নিজস্ব দাম কি থাকে? স্থির থাকে। চাহিদার সংকুচন সম্প্রসারণে চাহিদা অপেক্ষা অন্যান্য উপাদান আয়, রুচি, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম ইত্যাদি স্থির থাকে, কিন্তু চাহিদা হ্রাস বৃদ্ধিতে এদের যে কোনো একটির পরিবর্তন হয়। চাহিদার 3 নাম্বার, চাহিদা সংকুচন সম্প্রসারণ একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায়, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি একই চাহিদা রেখার মাধ্যমে দেখানো যায় না। এক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয় এবং হ্রাসের ক্ষেত্রে নিচের দিকে স্থানান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরো ভালোভাবে যদি দেখতে চাও, আমার মাইক্রো ইকোনমিক্সের বই আছে, আমার নিজের লেখা। আমার চ্যানেলে কমিউনিটিতে গেলে দেখতে পারবে যে বইটা কিভাবে কালেকশন করা যেতে পারে। ইচ্ছে করলে কিনতে পারো। এটা সরাসরি সমস্ত দোকানে পাওয়া যায় না, অনলাইনে কি হয়, সাপ্লাই হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।